আজকের ভিডিওতে আমি আলোচনা করব মূল দাখিলার বই বা বুকস অফ অরিজিনাল এন্ট্রি। আমরা এর আগে আলোচনা করেছি যে লিউকা প্যাসিওলি 1494 খ্রিস্টাব্দে দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব নিকাশের কথা উল্লেখ করেছিলেন। তিনি এই পদ্ধতির আবিষ্কারক। তো যখন এই দুই তরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখতে হয় তখন লেনদেনগুলির দুটি পর্যায় রয়েছে। দুটি পর্যায়ে হিসাবের বইতে এই লেনদেনগুলি লিপিবদ্ধ করা হয়। প্রথম পর্যায় হলো লেনদেনগুলির সংক্ষিপ্ত বিবরণ বা ব্যাখ্যা সহ লিপিবদ্ধ করা, এবং যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় মূল দাখিলার বই বা বুকস অফ অরিজিনাল এন্ট্রি, বা খুব সহজ ভাষায় বললে জাবেদা বা জার্নাল। তাহলে দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব করতে গেলে লেনদেনগুলি প্রাথমিকভাবে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকেই বলা হয় জাবেদা বা জার্নাল। আর দ্বিতীয় পর্যায়ে লেনদেনগুলি যে বইতে পাকাপাকিভাবে স্থানান্তর করা হয় তাকে বলা হয় খতিয়ান বা লেজার। যেহেতু পাকাপাকিভাবে ওই বইতে হিসাব লিপিবদ্ধ করা হয়, ফলে একে বুকস অফ ফাইনাল এন্ট্রিও বলে। তাহলে জাবেদা হলো বুকস অফ অরিজিনাল এন্ট্রি আর খতিয়ান হলো বুকস অফ ফাইনাল এন্ট্রি। দেখো এখানে একটা চার্ট করে সুন্দরভাবে দেখানো আছে বুকস অফ অ্যাকাউন্ট। এটি দুটি পর্যায়ে লেনদেন লিপিবদ্ধ করা হয়। একটা হলো মূল দাখিলার বই বা জাবেদায়, যেটাকে আমরা বললাম বুকস অফ অরিজিনাল এন্ট্রি, আর আরেকটা হলো হিসাবের পাকা বই যেখানে লেনদেনগুলি পাকাপাকিভাবে লিপিবদ্ধ করা থাকে, অথবা খতিয়ান বুকস অফ ফাইনাল এন্ট্রি অর লেজার। এবার দেখো জাবেদা বা জার্নালের ধারণা কি। খুব ইম্পর্টেন্ট, ফরাসি শব্দ জার থেকে এই ইংরাজিতে জার্নাল শব্দের উৎপত্তি। এই যে ফ্রেঞ্চ ওয়ার্ড জার, এই জার শব্দটির অর্থ হলো দিন বা দিবস। সেই জন্য এই জার্নালের ক্ষেত্রে আমরা কেন এই নামটা পেলাম, কারণ এই জাবেদায় দৈনন্দিন ভিত্তিতে লেনদেনগুলি লেখা হয়, অর্থাৎ এটি প্রতিদিন যে লেনদেন সংঘটিত হচ্ছে সেই দিন অনুযায়ী এই জাবেদায় লেনদেনগুলি লিপিবদ্ধ করা হয়। এই কারণে একে দৈনন্দিন বই বা ডে বুকসও বলে। ঠিক আছে, এর অনেকগুলি নাম আছে। এই জার্নাল বা জাবেদার অনেকগুলি নাম আছে। দেখো একটা তো আমরা পেয়েছি মূল দাখিলার বই বা বুকস অফ অরিজিনাল এন্ট্রি, আরেকটা আমরা পেলাম যেহেতু দৈনন্দিন ভিত্তিতে লেখা হয় সেই জন্যে ডে বুকস বা দৈনন্দিন বই। আবার প্রাথমিকভাবে দেখো লিপিবদ্ধ করা হয়, সেই জন্য আমরা এটাকে বলি বুকস অফ প্রাইমারি এন্ট্রি। দেখে নাও, প্রাথমিকভাবে যেহেতু লিপিবদ্ধ করা হয় সেহেতু এটাকে বলা হয় প্রাথমিক দাখিলার বই বা বুকস অফ প্রাইমারি এন্ট্রি, বা প্রথম দাখিলার বই, মানে সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রথমেই লিপিবদ্ধ করা হয় বলে এটাকে বলা হয় বুকস অফ ফার্স্ট এন্ট্রি। অনেকে আবার বলে প্রারম্ভিক দাখিলার বই, অর্থাৎ বুকস অফ প্রিলিমিনারি এন্ট্রি। কতগুলো নাম পেলাম দেখো, বুকস অফ অরিজিনাল এন্ট্রি পেলাম, তারপরে আমরা ডে বুকস হিসেবে পেলাম বুকস অফ প্রাইমারি এন্ট্রি, বুকস অফ ফার্স্ট এন্ট্রি, বুকস অফ প্রিলিমিনারি এন্ট্রি, সব কিন্তু জার্নালেরই নাম। আবার এই বই থেকে খতিয়ানে লেনদেনগুলি পাকাপাকিভাবে তুলতে হয়, ফলে এই জাবেদাকে বা জার্নালকে বলা হয় খতিয়ানের সাহায্যকারী বই বা সাবসিডিয়ারি বুকস। আবার দেখো জাবেদাতে যেহেতু তারিখের ক্রমানুযায়ী লেনদেনগুলি লিপিবদ্ধ করা হয় সেই জন্য জাবেদাকে আবার বলা হয় কালানুক্রমিক বই বা ক্রোনোলজিক্যাল বুক। আবার যখন আমরা জার্নালে একটা ট্রানজাকশন লিপিবদ্ধ করি তখন সেটা ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে তারপর লিপিবদ্ধ করি, এই কারণে জার্নালকে বলা হয় বৈশ্লেষিক বই বা অ্যানালিটিক্যাল বুক।
আবার প্রত্যেকটা লেনদেন যখন লিপিবদ্ধ করা হয় তখন প্রত্যেকটা লেনদেনের সঙ্গে তার সংক্ষিপ্ত বিবরণও লিখে রাখা হয়, ফলে জাবেদাকে বলা হয় পুঙ্খানুপুঙ্খ বই বা ডিটেইলড বুক। ঠিক আছে, তাহলে আমরা কতগুলো পেলাম দেখো, বুকস অফ অরিজিনাল এন্ট্রি পেলাম, আমরা ডে বুকস হিসেবে পেলাম, বুকস অফ প্রাইমারি এন্ট্রি বললাম, বুকস অফ ফার্স্ট এন্ট্রি, বুকস অফ প্রিলিমিনারি এন্ট্রি, যেহেতু লেনদেন খতিয়ান মানে খতিয়ান তৈরি করতে যেহেতু সাহায্য করে সেহেতু সাবসিডিয়ারি বুকস বললাম, যেহেতু তারিখের ক্রমানুযায়ী লেখা হয় সেহেতু ক্রোনোলজিক্যাল বুক বললাম, আবার যেহেতু ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে লেখা হয় সেহেতু অ্যানালিটিক্যাল বুক বললাম, আবার সংক্ষিপ্ত বিবরণও লেখা হয় বলে এটাকে আমরা বললাম ডিটেল বুক। তাহলে জার্নালের কিন্তু এতগুলো নাম রয়েছে এবং এই হলো তার কারণ। তাহলে জাবেদার সংজ্ঞা যদি দিতে বলে তাহলে আমরা কি বলবো, যে লেনদেন ঘটার সঙ্গে সঙ্গে দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী লেনদেনের ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে তারিখের ক্রমানুযায়ী এবং লেনদেনের সংক্ষিপ্ত বিবরণ ও টাকার অঙ্ক সহ প্রাথমিকভাবে, এই শব্দটা খুব ইম্পর্টেন্ট, প্রাথমিকভাবে যে বইতে লেখা হয় তাকে বলা হয় জাবেদা বা জার্নাল বা মূল দাখিলার বই বা বুকস অফ অরিজিনাল এন্ট্রি। ক্লিয়ার? এবার দেখো এখানে কয়েকটা পরিভাষা আমরা বুঝবো। কি কি পরিভাষা আমরা জার্নালে পাবো দেখো, টার্মস রিলেটেড উইথ জার্নাল বা জাবেদার পরিভাষা। প্রথমেই যেটা সেটা হলো দাখিলা বা এন্ট্রি। এটা কিন্তু এসএকিউতে খুব আসে, এটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে তৈরি করবে। দাখিলা বা এন্ট্রি বলতে কি বোঝায়, লেনদেন সঠিক হিসাবের বইয়ে সঠিক জায়গায় লেখাকে বলা হয় দাখিলা বা এন্ট্রি। একটি লেনদেনকে আমরা সঠিক হিসাবের বইতে সঠিক জায়গায় যেভাবে লিপিবদ্ধ করি, যে পদ্ধতিতে লিপিবদ্ধ করি, সেটিকে বলা হয় দাখিলা বা এন্ট্রি। তাহলে জাবেদা দাখিলা বা জার্নাল এন্ট্রি কি না, লেনদেন সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে তারিখের ক্রমানুযায়ী এবং সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ জাবেদায় সঠিকভাবে লিপিবদ্ধ করার পদ্ধতিকে বলা হয় জাবেদা দাখিলা বা জাবেদায়ন। ইংলিশে বললে জার্নাল এন্ট্রি বা জার্নালাইজিং। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, দাখিলা কি আর জাবেদা দাখিলা কি, এই দুটোই কিন্তু এসএকিউতে খুব আসে। আরেকটাও খুব ইম্পর্টেন্ট পরিভাষা আছে, সেটা হলো সংক্ষিপ্ত বিবরণ বা ন্যারেশন। ন্যারেশন কি, যখনই আমরা জার্নালে কোনো লেনদেন লিপিবদ্ধ করতে যাই তখনই ওই লেনদেন লিপিবদ্ধ করার সময় সংশ্লিষ্ট দাখিলার ঠিক নিচে লেনদেন সংঘটিত হওয়ার কারণ উল্লেখ করতে হয়। তাহলে লেনদেন সংঘটিত হওয়ার যে কারণ, যে ব্যাখ্যা উল্লিখিত হয় তাকেই বলা হয় সংক্ষিপ্ত বিবরণ বা সংক্ষিপ্ত ব্যাখ্যা, ন্যারেশন। দেখো, জাবেদায় কোনো লেনদেন লিপিবদ্ধ করার সময় সংশ্লিষ্ট দাখিলাটির ঠিক নিচে লেনদেনটি সংঘটিত হওয়ার যে কারণ ব্যাখ্যার আকারে উল্লেখ করা হয় তাকেই বলা হয় সংক্ষিপ্ত বিবরণ বা সংক্ষিপ্ত ব্যাখ্যা বা ন্যারেশন। তাহলে এই যে ন্যারেশনটা লেখা হয়, এই ন্যারেশন কেন লেখা হয়, এই ন্যারেশন লেখার সুবিধা কী? দেখো, এই যে ন্যারেশন লেখা হয়, এই ন্যারেশন থেকে আমরা জানতে পারি কেন লেনদেনটি সংঘটিত হলো। ধরো আমি একটা এন্ট্রি করেছি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল করেছি। আমরা এর আগের ভিডিওতে ডেবিট ক্রেডিট করা শিখেছিলাম, তো আমরা বলেছি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট, এটা লিখেছি। তাহলে কেন এটা লিখলাম? কারণ আমরা তার নিচে যে মুহূর্তে লিখে দিচ্ছি বিং বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ, তখনই আমরা বুঝতে পারছি বিজনেস স্টার্ট হয়েছে, এই কারণে নগদ টাকা এসেছে, মূলধন বেড়েছে। তাহলে দেখো, এই যে আমি উদাহরণটা দিলাম, এই উদাহরণের মাধ্যমেই বুঝতে পারছো যে ওই সংক্ষিপ্ত বিবরণ থেকে লেনদেনের কারণ জানা যায়। দ্বিতীয়ত, লেনদেনের প্রকৃতি কী, লেনদেনের বৈশিষ্ট্য কী, সেটিও জানা যায়। যেমন ধরো আমি লিখলাম
যে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, নিচে যখন লিখছি যে বিং গুডস পারচেজ ফর ক্যাশ, তখন দেখো আমি কারণটা পুরো বুঝে গেলাম, লেনদেনের প্রকৃতি বুঝে গেলাম, যেটা একটা ক্যাশ ট্রানজাকশন, নগদে পণ্য ক্রয় করা হয়েছে। তাহলে লেনদেনের প্রকৃতি এবং বৈশিষ্ট্য ওই বিবরণ থেকে জানা যায়। তৃতীয়ত, লেনদেনের অন্তর্গত হিসাব খাতগুলির মধ্যে কি সম্পর্ক, সেই সম্পর্ক আমরা ন্যারেশনের মাধ্যমে জানতে পারি। যদি জাবেদা লিখতে গিয়ে কোথাও ভুল ত্রুটি হয়, সেটা কোথায় ধরা পড়বে? যখন আমরা ট্রায়াল ব্যালেন্স করব তখন কিন্তু ধরা পড়ে যায় যে মুহূর্তে ট্রায়াল ব্যালেন্সটা মিলবে না, সঙ্গে সঙ্গে আমরা তো চেক করতে হবে যে কোথায় ভুল ত্রুটি হলো। তাহলে জাবেদা বা খতিয়ান উভয় বইতেই কিন্তু ভুল ত্রুটি হলে সেটা সংশোধন করতে গেলে সংক্ষিপ্ত বিবরণ খুব সাহায্য করে। ঠিক আছে, যেমন ধরো ফার্নিচার পারচেস হয়েছে, কেউ যদি পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ লেখে, তারপরে এটা ভুল হয়ে গেল, লেখা উচিত ছিল ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তাহলে যখনই আমরা ন্যারেশনটা যদি লেখা থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে ফার্নিচার পারচেস হয়েছে মানে ফার্নিচার অ্যাকাউন্টকে ডেবিট করতে হতো, ভুল করে পারচেস অ্যাকাউন্টকে ডেবিট করা হয়েছে। তাহলে এক্ষেত্রে এই যে সংক্ষিপ্ত বিবরণের মাধ্যমে কিন্তু সেই ভুল ত্রুটিটা আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং সংশোধন করতে পারবো। এবং যেহেতু জার্নালে এই সংক্ষিপ্ত বিবরণ লেখা থাকে, ফলে লেজার করার সময় কিন্তু আর নতুন করে বিবরণী লিখতে হয় না। সুতরাং আমরা বলতেই পারি যে এই যে সংক্ষিপ্ত বিবরণ, এই সংক্ষিপ্ত বিবরণ ছাড়া জাবেদা দাখিলা সম্পূর্ণই নয়, আর জার্নাল এন্ট্রি ইজ নট কমপ্লিট উইদাউট ন্যারেশন। ক্লিয়ার? এবার দেখো জাবেদার বৈশিষ্ট্যগুলো কী কী। প্রথমত দেখো, এটা ডে বুকস। কেন দৈনন্দিন বই? কারণ দৈনন্দিন ভিত্তিতে লেনদেনগুলি লিপিবদ্ধ করা হয়। এটি প্রাথমিক দাখিলার বই, কারণ লেনদেনগুলি সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রাথমিকভাবে এই বইতে লিপিবদ্ধ করা হয়। সাবসিডিয়ারি বুক, কারণ এই লেনদেনগুলির প্রাথমিক বিবরণ জাবেদায় লেখা হয়, ফলে পাকাপাকিভাবে খতিয়ানে তুলতে সুবিধা হয়। যখন তোমরা লেজার করবে তখন দেখবে যে একবারে লেজারে তোলাটা কিন্তু খুব অসুবিধা, জার্নাল থেকে লেজার করাটা অনেক বেশি সহজসাধ্য, ফলে জাবেদাকে লেজারে সাহায্যকারী বই বলা হয়। যেহেতু এখানে তারিখ অনুযায়ী পরপর লেনদেনগুলি লিপিবদ্ধ করা হয়, ফলে এটাকে কালানুক্রমিক বই বা ক্রোনোলজিক্যাল বুকও বলে। জাবেদায় আমরা কি দেখি? প্রত্যেকটা লেনদেনের ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে তারপরে লেখা হয়, ফলে এটি অ্যানালিটিক্যাল বুক। এর মধ্যে আমরা লেনদেনের সংক্ষিপ্ত বিবরণ বা ব্যাখ্যা লিখে রাখা হয়, ন্যারেশন লিখে রাখা হয়, সেই জন্য ডিটেল ডেসক্রিপশনটা পাওয়া যায়, পুঙ্খানুপুঙ্খ বইও একে বলা হয়। হ্যাঁ, তাহলে এই যে এইগুলোই হলো জাবেদার বৈশিষ্ট্য। এবার আমরা দেখে নিই জাবেদার কাজ কি, জাবেদার কার্যাবলী কি। প্রথমত লেখার কাজ। একটা আর্থিক লেনদেন যখনই সংঘটিত হলো সঙ্গে সঙ্গে সেটা লিপিবদ্ধ করা হয়, তাহলে প্রথম হচ্ছে লেখার কাজ। দ্বিতীয়ত ঐতিহাসিক কাজ বা হিস্টোরিক্যাল ফাংশন, কারণ প্রতিটি লেনদেন তারিখ অনুযায়ী পরপর লিপিবদ্ধ করা হয়। তাহলে ইতিহাসে যেমন আমরা কি পাই, তারিখ অনুযায়ী সমস্ত ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ পাই, জাবেদাতেও তাই, সেই কারণে এটাকে বলা হচ্ছে ঐতিহাসিক কাজ। আর তৃতীয়ত বৈশ্লেষিক কাজ বা অ্যানালিটিক্যাল ফাংশন, কারণ প্রত্যেকটা লেনদেনের ক্ষেত্রে মিনিমাম তো দুটো অ্যাকাউন্ট জড়িত থাকবে, এবং দুটো অ্যাকাউন্টের মধ্যে কোন অ্যাকাউন্টটা ডেবিট কোন অ্যাকাউন্টটা ক্রেডিট হবে সেটা বিশ্লেষণ করা হয়, ন্যারেশন লেখা হয় জাবেদাতে। তাহলে যে জাবেদার কাজ, এটা অবশ্যই একটি বৈশ্লেষিক কাজ। তাহলে তিনটে জাবেদার কাজ আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো জাবেদার সুবিধা কী। প্রথমত জাবেদাতে ন্যারেশন লেখা থাকে, ফলে প্রত্যেকটি লেনদেনের বিবরণ আমরা জানতে পারি, কেন লেনদেনটি ডেবিট হলো, কেন লেনদেনটি ক্রেডিট হলো, লেনদেনটি কী ধরনের ট্রানজ্যাকশান, তার প্রকৃতি কী, সব আমরা এই জাবেদা থেকে জানতে পারি। ছাড়ের স্বল্পতা, অর্থাৎ লেনদেন ঘটার সঙ্গে সঙ্গে যেহেতু জাবেদায় লিপিবদ্ধ করা হয়, সুতরাং কোনো লেনদেন হিসাব বই থেকে বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। তৃতীয়ত ভুলের হ্রাসকরণ বা মিনিমাইজেশন অফ এরার, অর্থাৎ জাবেদায় লেনদেনগুলি লেখার পর তারপর তো খতিয়ানে পাকাপাকিভাবে তোলা হয়, ফলে ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায়। তাহলে প্রথমে আমরা দেখলাম ন্যারেশন লেখা হয়, পূর্ণাঙ্গ বিবরণ জানা যায়,
কোনো লেনদেন বাদ পড়ে যাওয়ার চান্স কমে যায়, মিনিমাইজেশন অফ অমিশন, ভুলের সম্ভাবনা অনেক কমে যায়, মিনিমাইজেশন অফ এরার্স। এবং এইগুলো তো বারবার আমি বলেছি যে জাবেদাতেই আমরা লেনদেনগুলোকে বিশ্লেষণ করে দেখি যে কোন হিসাব খাত ডেবিট হবে, কোন হিসাব খাত ক্রেডিট হবে, অর্থাৎ এখানে এটা বিশ্লেষণ করা হয়, অ্যানালিসিস করা হয়। আবার দেখো জাবেদার থেকে খতিয়ানে তোলা হয়, তার মানে এই যে খতিয়ানের প্রত্যেকটি হিসাবে আমরা জাবেদার পৃষ্ঠা নাম্বার দিই, আবার জাবেদার প্রতিটা হিসাবে খতিয়ানের পৃষ্ঠা নম্বর দিই, ফলে দুটো বইয়ের মধ্যে একটা যোগসূত্র স্থাপিত হয়। তোমরা দেখবে যখনই আমি জাবেদার ছকটা দেখাবো এখানে লেখা থাকে লেজার ফোলিও। লেজার ফোলিও মানে কি, লেজারের কোন পাতায় ওই এন্ট্রিটি লেখা হচ্ছে। তার মানে এই যে খতিয়ানে জাবেদার পৃষ্ঠা নম্বর, অর্থাৎ লেজারের ক্ষেত্রে এটা হচ্ছে জার্নাল ফোলিও, আর জাবেদার প্রতিটি হিসাবে খতিয়ানের পৃষ্ঠা নম্বর, অর্থাৎ জার্নালের ক্ষেত্রে লেজার ফোলিও। এটা লেখা থাকায় আমরা দুটো বইতে সহজেই ওই পৃষ্ঠার নাম্বার দেখে আইডেন্টিফাই করতে পারি, দুটো বইয়ের মধ্যে একটা যোগসূত্র স্থাপিত হয়। আর এটি কালানুক্রমিক নথিপত্র বা ক্রোনোলজিক্যাল ডায়েরি, কারণ প্রত্যেকটা লেনদেন তারিখের ক্রমানুযায়ী লিখিত হয়। এবার একটা জাবেদার ছক দেখো, আমরা এইভাবে জাবেদার ছকটা করব। প্রথমেই ইন দ্য বুকস অফ লিখব, এটা কিন্তু লিখতেই হবে হেডিংয়ে, কার বইতে আমরা জাবেদাটা লিখছি, যার নাম দেওয়া থাকবে সেই নামটা আমরা এখানে বসাবো। ইন দ্য বুকস অফ বলে যার নাম, তার নামটা এখানে বসাতে হবে। তারপরে আমরা লিখব জার্নাল, ঠিক আছে। অনেকে আবার এখানে জার্নাল এন্ট্রিজ এই পুরো কথাটাও লেখেন, দুটো লিখলেই কোনো অসুবিধা নেই, জার্নাল লিখলেও ঠিক আছে, জার্নাল এন্ট্রিজ লিখলেও ঠিক আছে। এবারে দেখো কি কি আমরা কলাম এখানে পাই। এখানে আমরা 5টা কলাম করি। একটা হচ্ছে ডেট, ডেট মানে যে তারিখে, আমরা বারবার বলছি তারিখের ক্রমানুযায়ী লিপিবদ্ধ করা হয়, তাহলে তারিখটা বসানোর জন্য আমাদের একটা ডেট কলাম থাকে। পার্টিকুলার্স, পার্টিকুলার্স বা বিশদ বিবরণের মধ্যে আমরা বিশ্লেষণের কাজটা করি আর সংক্ষিপ্ত বিবরণী লেখার কাজটা করি, অর্থাৎ কোন দুটি হিসাব খাত এই লেনদেনে জড়িত, তার মধ্যে কোনটি ডেবিট হবে কোনটি ক্রেডিট হবে, এবং তার সঙ্গে ন্যারেশন বা সংক্ষিপ্ত বিবরণ লেখা হয়। এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, কনভেনশনালি আমরা যে অ্যাকাউন্টটা ডেবিট হয় সেটাকে আগে লিখি, আর যে অ্যাকাউন্টটা ক্রেডিট হয় সেটাকে আর ক্রেডিট শব্দটা লিখি না, কিন্তু সেই অ্যাকাউন্টের আগে টু শব্দটা বসাই। মানে আমি যে উদাহরণটা বলছিলাম, স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, যদি আমরা এখানে জার্নালে এন্ট্রিটা করি আমরা লিখব ক্যাশ অ্যাকাউন্ট, এখানে লিখব ডেবিট, আর ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট হয়, এখানে কিন্তু আর আমরা ক্রেডিট লিখব না, ক্যাপিটাল অ্যাকাউন্টের আগে টু শব্দটা লিখব, মানে এন্ট্রি হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। আমি পরে তোমাদের যখন এক্সাম্পল দিয়ে দেখাবো তখন তোমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে। লেজার ফোলিও বুঝতেই পারছো যোগসূত্র হিসাবে কাজ করে, অর্থাৎ লেজারে পৃষ্ঠা নাম্বারটা এই ঘরে বসানো হয়। আর দুটো অ্যামাউন্ট কলাম থাকে, একটা ডেবিটের জন্য একটা ক্রেডিটের জন্য। অবশ্যই এখানে রুপিস এই ডিনোমিনেশনটা লিখতে হবে, তাহলে যে অ্যামাউন্টটা ডেবিটেড হবে ডেবিট কলামে বসাবে, যে অ্যামাউন্টটা ক্রেডিট হবে ক্রেডিট কলামে বসাবে। এরপর দেখো আমরা আরেকটা জিনিস একটু বলে দেব, সেটা হচ্ছে জাবেদার শ্রেণী বিভাগ। জাবেদাকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি, ক্লাসিফিকেশন অফ জার্নাল। দেখো এখানে প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী এই জাবেদাকে ভাগ করা হয়। জাবেদার ভাগগুলো হলো নগদান বই বা ক্যাশ বুক, যেখানে নগদ লেনদেন লিপিবদ্ধ করা হয়, দৈনন্দিন বিক্রয় বই বা সেলস ডে বুক, যেখানে বাকিতে বিক্রয় সংক্রান্ত লেনদেনগুলি লিপিবদ্ধ করা হয়, দৈনন্দিন ক্রয় বই বা পারচেস ডে বুক, এখানে বাকিতে মানে ধারে ক্রয় সংক্রান্ত লেনদেনগুলি লিপিবদ্ধ করা হয়। সেলস ডে বুকে আমরা কি পেলাম, ধারে বিক্রয়, আর পারচেস ডে বুকে ধারে ক্রয় সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হবে। সেলস রিটার্ন বুক বা দৈনন্দিন বিক্রয় ফেরত বই হচ্ছে যেখানে বিক্রয় ফেরত সংক্রান্ত লেনদেনগুলি লিপিবদ্ধ করা হবে। এর আরেকটাও নাম আছে রিটার্ন ইনওয়ার্ড বুক। আর আরেকটা হলো দৈনন্দিন ক্রয় ফেরত বই বা পারচেস রিটার্ন ডে বুক, যে বইতে
ক্রয় ফেরত সংক্রান্ত লেনদেনগুলি লিপিবদ্ধ করা হবে। এরপর প্রাপ্য বিল বই বা বিলস রিসিভেবল বুক, এখানে প্রাপ্য বিল সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়। প্রদেয় বিল বই বা বিলস পেয়েবল বুক, যেখানে প্রদেয় বিল সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়। আরেকটা ক্যাশ বুকেরই একটা ভাগ এটা, সেটা হচ্ছে পেটি ক্যাশ বুক বা খুচরা নগদান বই, যেখানে খুচরো নগদ লেনদেনগুলি লিপিবদ্ধ করা হয়। আর আরেকটি হলো সাধারণ জাবেদা বই বা জার্নাল প্রপার, অর্থাৎ এই যে ভাগগুলো বললাম, এই ভাগগুলি মধ্যে যে লেনদেনগুলি গেল সেটা তো লিপিবদ্ধ করা হলো। এইগুলি ছাড়া বাকি কিছু লেনদেন অবশিষ্ট থাকে, সেই অবশিষ্ট লেনদেনগুলিকে আমরা এই জার্নাল প্রপার বা সাধারণ জাবেদা বইতে লিপিবদ্ধ করি। অর্থাৎ বিশেষ লেনদেনগুলি ছাড়া বাকি যে যত রেসিডুয়ারি লেনদেন থাকবে সেই সমস্ত লেনদেনগুলি আমরা এই সাধারণ জাবেদা বা জার্নাল প্রপারে লিপিবদ্ধ করি। আরেকটা জিনিস তোমাদের বলে দিই, সেটা হচ্ছে জাবেদা দাখিলার শ্রেণী বিভাগ। যখন আমরা ডেবিট ক্রেডিট করব তখন কিন্তু মাথায় রাখবে যে কোনো একটা রুলকে ফলো করে তোমরা ডেবিট ক্রেডিট করতে পারো। এখানে দেখো সেটা বলেই দিয়েছে, একটা গোল্ডেন রুল, একটা মডার্ন রুল। এবং গোল্ডেন রুলে আমরা পেয়েছিলাম পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। রিয়েল অ্যাকাউন্টে ডেবিট হোয়াট কামস ইন, ক্রেডিট হোয়াট গোজ আউট। নমিনাল অ্যাকাউন্টে ডেবিট অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস, ক্রেডিট অল রেভিনিউস অ্যান্ড গেইনস। আর মডার্ন রুল অনুযায়ী এটা আরও সহজ ছিল, অ্যাসেট আর এক্সপেন্স এটা লেফট হ্যান্ড সাইডে ছিল, এই দুটো ইনক্রিজ করলে ডেবিট, ডিক্রিজ করলে ক্রেডিট। আর লায়াবিলিটিস, ক্যাপিটাল আর রেভিনিউ ইনক্রিজ করলে আমরা করব ক্রেডিট, আর ডিক্রিজ করলে আমরা করব ডেবিট। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জাবেদা দাখিলার শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন অফ জার্নাল এন্ট্রি। এখানে আমরা দু ধরনের এন্ট্রি পাই, একটা হচ্ছে সরল দাখিলা বা সিম্পল এন্ট্রি, আর আরেকটা হলো মিশ্র বা যৌগিক দাখিলা, মিক্সড অর কম্পাউন্ড এন্ট্রি। প্রত্যেকটা লেনদেনে ন্যূনতম দুটো হিসাব খাত জড়িত থাকে। তো যে সমস্ত লেনদেনের ক্ষেত্রে একটা হিসাব খাতকে ডেবিট আর অপর হিসাব খাতকে ক্রেডিট করা হয় তাকে বলা হয় সিম্পল এন্ট্রি বা সরল দাখিলা। যেমন ধরো এখানে আমি বইয়ের উদাহরণটাই তোমাদের দেখাচ্ছি, যে 1 জানুয়ারি 2018-তে অশোকের কাছ থেকে 5,000 টাকা পাওয়া গেল। ক্যাশ রিসিভ ফ্রম অশোক ₹5,000 অন 1 জানুয়ারি 2018। তাহলে দেখো ডেট কলামে আমরা ডেট বসিয়েছি, ক্যাশ অ্যাকাউন্টকে ডেবিট করেছি, যেহেতু ক্যাশ টাকা এসেছে, দিস ইজ অ্যান অ্যাসেট, ইনক্রিজ অফ অ্যাসেট ডেবিট টু অশোক অ্যাকাউন্ট। অশোকও আমাদের ডেটার ছিল, তাহলে ডিক্রিজ অফ অ্যাসেট ক্রেডিট করেছি। তাহলে দেখো যেটা আমি বলছিলাম যে ডেবিটটা আমরা আগে লিখি, ডেবিট শব্দটা লিখি, আর ক্রেডিটটা আমরা ক্রেডিট লিখি না, ক্রেডিটের আগে টু লিখি। তাহলে এখানে আমরা কি করলাম, একটাই অ্যাকাউন্ট পেলাম যেটা ডেবিট হয়েছে, একটাই অ্যাকাউন্ট পেলাম যেটা ক্রেডিট হয়েছে, এবং ন্যারেশন লিখে দিয়েছি বিং ক্যাশ রিসিভ ফ্রম অশোক। সিম্পল। আর আরেকটা হলো মিশ্র বা যৌগিক দাখিলা, অর্থাৎ যে দাখিলায় একাধিক হিসাব খাত ডেবিট অথবা একাধিক হিসাব খাত ক্রেডিট করা হয় তাকে বলা হয় মিশ্র বা যৌগিক দাখিলা। যেমন ধরো বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ ₹10,000, ফার্নিচার 2,000 অন 1/1/2018। তাহলে এবারে দেখো তোমরা জার্নাল এন্ট্রির ক্ষেত্রে কি হচ্ছে। 1 জানুয়ারি 2018-এ ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে 10,000, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে 2,000, দুটোই অ্যাসেট, দুটোই ইনক্রিজ হয়েছে ডেবিট। টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, এটাও ইনক্রিজ হয়েছে ক্রেডিট। তাহলে বিং বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ অ্যান্ড ফার্নিচার। আশা করি তোমরা জার্নালের থিওরিটা পুরো বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে আমি তোমাদের প্রবলেম করে দেখাবো।